কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চলের অঞ্চল পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বৃহত্তর বরিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আজকের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জননেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এই ভোলার এক কৃতি সন্তান চট্টগ্রামে অবস্থান করলেও এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, আমাদের প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা আজম ওবায়দুল্লাহ। আজকের সভামঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দ্বীপ বেষ্টিত জেলা ভোলার 7টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানে সমবেত আমার প্রিয় ভোলাবাসী, আপনাদের এই সম্মেলনকে আমি ঐতিহাসিক বলেছি এ কারণে, আমি এখানে এসে জানলাম যে এত বড় ঐতিহাসিক সম্মেলনে ভোলায় জামাত ইসলামের এর আগে আর হয়নি। কি আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? আজকের এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেলা আমির সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফর হয় নাই, আসা হয়নি, তো এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লাখ জনতার সঙ্গে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা, যে রহমত দেখতে পাচ্ছি, সেই রহমান রাহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে নিবেদিত প্রাণ কর্মী বোরহানউদ্দিন উপজেলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আমাদের নিবেদিত কর্মী ভাই আব্দুল হালিম, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা নেক উদ্দেশ্যে দ্বীনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহ খাতা মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করো। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা আসতে পারতাম না। সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে, কেউ রাজধানী ঢাকায় আর একজন হচ্ছে ভোলায়। লক্ষ কোটি জনতার এই ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের এই 52 জন হচ্ছেন গর্বিত অংশীদার। হাজার হাজার লোক আহত হয়েছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই কারো, পা নেই, চোখ নেই, অনেককে আমরা দেখতে গিয়েছি, আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, বাসায় ঘরে আহাজারি করছে। সেই রক্তাক্ত শহীদদের কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো পিতা, যাদের চোখের পানি, যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি, আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, কেউ হাসপাতালে, কেউ দেশের বাইরে,
কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন। প্রায় 17-18 বছরের স্বৈর শাসনের, কর্তৃত্ববাদী শাসকের, ফ্যাসিবাদী শাসকের অত্যাচারের জগদ্দল পাথরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আসমান থেকে এক মেহেরবানি করুণা নাজিল করে এই জাতির, এই উম্মার বুক থেকে সেই জগদ্দল পাথরকে অপসারিত করেছেন। আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি, কিন্তু সেই শহীদেরা আজকের এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আহত হয়ে হাজারি করছে, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করছে। এই নতুন বাংলাদেশের মুক্ত মানুষের উচ্ছ্বাসে আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। আজকের এই ঐতিহাসিক সম্মেলনের পেছনে তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকের এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় ভোলাবাসী, নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমরা একটা দীর্ঘ কালো যুগ পার করেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশে। 2006 সালে 28শে অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাগরের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের এই ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের যে কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 2014, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোলাবাসী কি ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন, কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, কয় লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা ভোট দিতে পারি নাই। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে, জনগণ 8টা 9টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দেওয়া যাবে না। এটা কোনো ভোটাধিকার হলো? আমি সংসদ সদস্য ছিলাম। 18 সালের নির্বাচনে আমাকে আবার জামাত প্রার্থী করলো আমার নিজের বাড়ি ভোট কেন্দ্র। সন্ত্রাসীরা আমাকে বললো আপনি ভোট দিতে আসবেন না, ভোট দিতে আসলে অসুবিধা আছে। সারা বাংলাদেশের মানুষের কথা তো জানলেনি। মানে আমার বাড়িতে একজন এমপি তার বাড়ির কাছে ভোট কেন্দ্রের কথাটা উদাহরণের জন্য বলছি। আমার বাচ্চারা, ছেলে মেয়েরা বললো যে আমরা ভোট দিতে যাবো, ভোট তোমরা যাও। তারা গেল, তাদেরকে ঠেকিয়ে দিল রাস্তায়, বলে না ভোট দেওয়া যাবে না। তারা খুব রাগান্বিত হয়ে কাঁদতে কাঁদতে কষ্ট করে বললো আমার আব্বা নির্বাচনে দাঁড়িয়েছে, আমরা ভোট দিতে পারবো না। জোর করে কেন্দ্রে ঢুকে গিয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা বলছে মা তুমি তো জোর করে আসছো, কিন্তু ভোট যে দিবা আমাদের কাছে কোনো ব্যালট নাই। কথা বোঝেন নাই বাংলা? 8টার সময় ব্যালট নাই। আমার আব্বাকে আমি ফোন করলাম, আমার আব্বা তখন জীবিত। আমি কারাগারে আটক থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছেন, অনেকে আপনারা জানেন এবং দোয়া করেছেন। সেই আব্বাকে আমি ফোনে বললাম যে আব্বা আমি তো আসতে পারছি না, আমাকে তো নিষেধ করেছে, আপনি একটু চেষ্টা করেন তো, বাড়ির পরে ভোট কেন্দ্র আপনাকে হয়তো সম্মান করবে।
আব্বা বেরিয়ে বৃদ্ধ মানুষ লাঠি হাতে কিছু দূর গিয়ে আমি বললাম যে আব্বা এখানে একজন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আছে, উনি তো ঘুরে বেড়াচ্ছেন, আমি ওনাকে ফোনে বলেছি উনি গেলে আপনি তার সাথে কথা বলেন। সেনাবাহিনী অফিসার গেলেন, আমার আব্বার সঙ্গে দেখা হলো, গাড়ি হাত ইশারা করে থামালেন। আব্বা বললেন যে বাবা আমরা তো ভোট দিতে যেতে পারছি না, আমার ছেলে এমপি প্রার্থী, তুমি একটু দেখো। সেনাবাহিনীর সে অফিসার একজন লেফটেন্যান্ট আমার আব্বাকে বললেন যে চাচা কিচ্ছু আমাদের করার নাই, আল্লাহকে বলেন। বলে আল্লাহকে বলেন। এই ছিল 14, 18, 24-এর ভোটাধিকার। বাংলাদেশে আমরা এই ভোট আর এইভাবে হতে দেব না। উনি ফ্যাসিস্ট অত্যাচারী শাসক শেখ হাসিনা এইভাবে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আদালতের সুবিচার পাওয়ার অধিকার, অর্থনৈতিক অধিকার তারা সব কেড়ে নিয়েছিল। এজন্য ইতিহাসে একজন জঘন্য ঘৃণ্য ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিস্ট কাকে বলে? ফ্যাসিস্ট হচ্ছে কর্তৃত্ববাদী স্বৈর শাসক, কারোর কথা সে শুনবে না, সে যা বলবে তার একার ইচ্ছাতেই দেশ চলবে। খুনি হাসিনা মনে করেছিল আমি আর আমার গোষ্ঠী শেখ পরিবার এই কয়জন ছাড়া কারো রাজনীতি, কারো ভোট, ব্যবসা বাণিজ্যের চাকরি, রাজনীতি, সামাজিকতা কোন জায়গায় কারো স্থান হবে না। যতদিন সে বেঁচে থাকবে মনে হয় যে সেই চালাবে, এরকম কর্তৃত্ববাদী মানসিকতা, এত দাম্ভিক, এত অহংকারী হয়ে উঠেছিল মানুষ। আমরা 15টা বছর রাজনৈতিক দল আন্দোলন করলাম, নির্বাচন দাও, নিরপেক্ষ ভোট দাও, স্বৈরাচারী তুমি চলে যাও, আমরা পারলাম না। শত শত লোক জীবন দিল, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকালো, আন্দোলন বারবার ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাংলাদেশের গর্বিত সূর্য সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায্য সরকারি চাকরিতে কোটার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে অত্যাচারী ফ্যাসিস্টের আচরণে ক্ষুব্ধ হয়ে সব দাবি উপেক্ষা করে এক দফায় রূপান্তরিত করলে আর কোন দফা নেই, শেখ হাসিনা তুই কবে যাবি। সারা দেশ উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠল। এই ফ্যাসিবাদের আন্দোলনে রাজনৈতিক দলের অনেক অবদান ছিল, কিন্তু আমরা রাজনীতিবিদরা 3টা নির্বাচন সুষ্ঠু করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক কারাগারে নিহত হয়েছে, বহু মামলা হয়েছে, কিন্তু আমাদের তরুণ ছাত্ররা শেষ পর্যন্ত সেই আন্দোলন নিয়ে আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানেরা সেই আন্দোলনকে জীবন দিয়ে রক্ত দিয়ে সফলতার মন্দিরে পৌঁছে দিয়েছে। আমরা আজকের ঐতিহাসিক সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের সেই সমন্বয়ক, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতাদেরকে, ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই। সংগ্রামী ভোলাবাসী, আপনারা সে আন্দোলনের গর্বিত অংশীদার ছিলেন। আমরা সেই কালো যুগে এতভাবে বোঝানো হয়েছে, শেখ হাসিনা বোঝে নাই, মানুষ হতাশ হয়ে গেল, মনে করলো এ বোধহয় আর যাবে না ক্ষমতা থেকে। বলেন ঠিক কিনা? এত মামলা, এত আন্দোলন, 1, 2, 3টা ভোট হলো না, এরপরেও সে রাতের ভোট, দামি নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা সেটা করেছে, থেকেই গেল। আমাদেরকে লোকেরা বলতো যে বাবা তোমরা এত রাজনীতি করো, এর বোধহয় তোমরা ক্ষমতা থেকে সরাতে পারবা না। আবার অনেকে হতাশ হয়ে এমন কথা বলতো মরা ছাড়া বোধহয় হাসিনা যাবে না। কি আপনারা কি এরকম ভাবতেন? মানে মরা ছাড়া যাবে না। তা আল্লাহর ইচ্ছা ছিল কি না ওরে এখন মারার দরকার নাই। পৃথিবীতে অহংকারী, দাম্ভিক, ভিন্ন আক্রোশের, হিংসার আগুনে জ্বলে পড়া ব্যক্তিদের এই শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে, যে মানুষের সাথে দুর্ব্যবহার করলে, অহংকারী হলে কি পরিণতি হয়। নির্লজ্জ, অপমানজনক একটা পতন এবং বিদায়ের দৃশ্য নিজে